ডাইরেক্ট মাইক্রোস্কোপি যদি করি তাহলে আমি কি পাবো? Vibrio cholerae is a rapidly motile bacteria. Based on that motility, we can diagnose right on field with microscopy. ঠিক আছে? আবার অ্যান্টিভিব্রিও যদি আমি অ্যান্টিবডি দিই তখন কি হবে স্টুলে? ইট উইল গেট স্টাক উইথ দ্য কলেরা ব্যাকটেরিয়া, ও মোটিলিটিটা বন্ধ হয়ে যাবে। মোটিলিটি ইনহিবিশন করে আমি আরও স্পেসিফিক্যালি কনফার্ম করতে পারবো। ঠিক আছে? নেক্সট হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান ডু ফর দ্য কালচার। এবার ভিব্রিও কলেরি ইজ একটা কনসেপ্ট কোশ্চেন জিজ্ঞেস করে না, হ্যালোফিলিক বা নন হ্যালোফিলিক। তাহলে আমাকে নর্মাল কন্টেনারে যদি রাখি ইট উইল ডাই অফ, তাহলে আমার একটা ট্রান্সপোর্ট মিডিয়া আছে, অ্যালকালাইন পেপটন ওয়াটার ইজ ভেরি কমনলি ইউজড। সেই ট্রান্সপোর্ট মিডিয়াতে নিয়ে গিয়ে আমাকে ল্যাবে কালচার করতে হবে। ঠিক আছে? ল্যাবে কালচার করে আমি একটা কনফার্ম করতে পারি ভিব্রিও কলেরি। ঠিক আছে? আদার দ্যান ভিব্রিও কলেরি আর কি কি কজেটিভ এজেন্টের জন্য আমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিস ইম্পর্টেন্ট? জেনারেলি বাকি কেসেস অফ অ্যাকিউট ডায়রিয়াতে laboratory diagnosis is not required until unless the patient is immunosuppressive or I am suspecting any kind of severe infection or outbreak. Okay. Next comes the persistent diarrhea. Persistent diarrhea is commonly seen with people with immune suppression. A very important causative agent of persistent diarrhea, especially in HIV infected people, is a parasite called as Cryptosporidium. ঠিক আছে? জাস্ট তোমাদেরকে বলে রাখছি, তোমাদেরকে ক্রিপ্টোস্পোরিডিয়াম জিজ্ঞেস করবে না, কিন্তু এইটুকু জেনে রাখো ক্রিপ্টোস্পোরিডিয়াম, আইসোস্পোরা, আইসোস্পোরা, দিস ক্যান কজ পারসিস্টেন্ট ডায়রিয়া। ঠিক আছে? নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ ডিসেন্ট্রি। ওয়াই ডিসেন্ট্রি ইজ ইম্পর্ট্যান্ট? বিকজ ডিসেন্ট্রি ইটসেলফ ইজ এ ইনফ্লামেটরি প্রসেস। কি বললাম? মিউকোসাল ড্যামেজ যদি থাকে তখন ব্লিড করবে, ব্লিড করলে স্টুলের সঙ্গে আসবে ব্লাড। ঠিক আছে? এবার স্টুলের সঙ্গে ব্লাড যখন আসবে পেশেন্ট কীভাবে বলবে? ডিপেন্ডিং অন কোথায় ব্লিড করছে সেরকম আসবে। ঠিক আছে? মনে করো দেখো অ্যানাটমিতে লিগামেন্ট অফ ক্রিজ ছিল, হ্যাঁ, লিগামেন্ট অফ ক্রিজের উপরে যদি ব্লিড করে দ্যাট ব্লাড উইল গেট ডাইজেস্টেড। স্টুলের সঙ্গে যখন বেরোবে তখন ওটা একটা থিক ব্ল্যাকিশ মেলেনা। ঠিক আছে? ফ্রেশ ব্লাড যদি থাকে তাহলে ইদার ইট ইজ ডিউ টু অ্যান ইনফেক্টিভ প্রসেস ইন দ্য ইন্টেস্টিন অর আদার নন ইনফেক্টিভ কজেস। একটা পলিপ থাকতে পারে, পেরিয়ানাল ব্লিডিং থাকতে পারে। ঠিক আছে? আর একটা কি হবে? বিকজ ইটস এ ইনফ্লামেটরি প্রসেস, ডিসেন্ট্রি উইল বি অর ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ফিভার। ঠিক আছে? দ্যাট ইজ দ্য রিজন ওয়াই in cases of dysentery antibiotic therapy is needed. ডায়রিয়ার জন্য অ্যান্টিবায়োটিক থেরাপি লাগবে? লাগবে না। ঠিক আছে? ডিসেন্ট্রি যদি কোনো পেশেন্টের থাকে তখন আমাকে যদি ডায়াগনোসিস করতে, আমি কীভাবে ডায়াগনোসিস করব? আরে সবার আগে হোয়াট উইল বি দ্য কমন কজেটিভ অর্গানিজম হুইচ কজেস ডিসেন্ট্রি? ওকে, প্যারাসাইট মানে হচ্ছে অ্যামিবিক। এনিথিং এলস? কোন কোন ব্যাকটেরিয়া ডিসেন্ট্রি করে বলো? আমাদের এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে না। আমি যদি তোমাকে পরীক্ষার সময় কোশ্চেন দিয়ে একটা পেশেন্ট এসছে উইথ এ হিস্ট্রি অফ পেন ইন লোয়ার অ্যাবডোমেন, ব্লাড ইন স্টুল উইথ অকেশনাল ফিভার, তাহলে তোমাকে তো প্রসিড করতে হবে। তো সবার আগে তো পজিটিভ প্যাথোজেনগুলো জানতে হবে। তো হুইচ অফ দ্য ব্যাকটেরিয়া কজেস ডিসেন্ট্রি? হ্যাঁ, কি? এন্টেরোহেমোরাজিক ইকোলাই। ঠিক আছে? ইকোলাই। আর আরেকটা এন্টেরোব্যাকটেরিয়াসে প্যাথোজেন আছে যেটাও টক্সিন মিডিয়েটেড করে। হ্যাঁ, স্যালমোনেলার পরে কি আছে? তাহলে সিজেলাটা বলো, টক্সিন মিডিয়েটেড। ঠিক আছে?
এবার এইগুলো যদি টক্সিন মিডিয়েটেড হয় তখন আমাদের তো ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে, তাহলে তখন আমরা ল্যাবরেটরিতে কি টেস্ট করবো? স্টুল কালচার বা ফিকাল কালচার। প্রবলেম ইজ স্টুলে তো প্রচুর মাইক্রো অর্গানিজম থাকে, প্রচুর থাকে। এই প্যাথোজেন যেগুলো, বিকজ দে আর প্যাথোজেন, ইভেন স্মল নাম্বার অফ দিস ব্যাকটেরিয়া ক্যান কজ দ্য ডিজিজ। এবার আমি যখন কালচার করছি নর্মাল ইন্টেস্টিনাল কমেন্সাল ব্যাকটেরিয়া তো প্রচুর থাকে, তাহলে কি করে আইসোলেট করতে হবে? উই নিড সিলেক্টিভ মিডিয়া। What is selective media? A particular media that will not allow the growth of the commensal bacteria but will allow the growth of pathogens. ঠিক আছে? ফর এক্সাম্পল একটা আগার খুব কমনলি ইউজ করা হয়, স্যালমোনেলা সিজেলা আগার। ঠিক আছে? দে অ্যালাউ দ্য গ্রোথ অফ স্যালমোনেলা সিজেলা। এবার এইটা যখন বুঝতে পেরেছো তাহলে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছো তো, স্টুল কালচার যদি চোখ বন্ধ করে করো, it will give you no conclusive result. আমাকে পার্টিকুলার একটা প্যাথোজেন খুঁজতে হবে, আদারওয়াইজ ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে? কিছুই বুঝলাম না, আমি কিছু মানে আইডিয়া করতে পারছি না, জাস্ট এমব্রিক্যালি একটা স্টুল কালচার লিখে দিলাম, দ্য রেজাল্ট উইল বি ইনকনক্লুসিভ। ঠিক আছে? ওই জন্য এইসবে যখন রিপোর্ট যদি পাবে, যদি নেগেটিভ রিপোর্ট থাকে, রিপোর্টে লেখা থাকে নো স্যালমোনেলা সিজেলা ক্যাম্পাইলোব্যাক্টার গ্রোথ, এই কথাটা লেখা থাকে। তার মানে we are actually looking for these three organisms. We are not looking for all types of organisms. এমনি ডিসেন্ট্রি হোক না, তাতেও তো প্রচুর অর্গানিজম থাকে, তুমি কি করে বুঝতে পারবে? ইউ হ্যাভ টু লুক ফর দ্য প্যাথোজেন্স। ওই জন্য যখনই ডিসেন্ট্রির কথা ভাববে, অ্যাটলিস্ট 4 to 5 প্যাথোজেন্স, 4 to 5 প্যাথোজেন্স তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কজ যেটা ও বললো, দ্যাট ইজ প্যারাসাইটসের মধ্যে হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি। অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি কিছু ডিফারেন্সেস থাকে। ওয়াই? আচ্ছা, কি কি ডিফারেন্সেস থাকে আগে সেগুলো বলো। বেশ, আর আচ্ছা, কোন ডিসেন্ট্রিতে স্টুলের অ্যামাউন্টটা বেশি হবে, অ্যামিবিকে না ব্যাসিলারিতে? অ্যামিবিকে বেশি হবে। আর কি কি ডিফারেন্সেস হচ্ছে ব্যাসিলারি আর অ্যামিবিক ডিসেন্ট্রিতে? হ্যাঁ, আচ্ছা, ওটা বাদ দিয়ে ডিসেন্ট্রিতে তোমার তো সবই তো তোমার ব্লাড মিক্স টুল থাকবে। আর বেশ, এবার বলো তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রিতে প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনেসিসটা বুঝলেই তো তাহলে হয়ে গেল। ব্যাসিলারি ডিসেন্ট্রিতে অলমোস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে টক্সিন মিডিয়েটেড। তাহলে টক্সিন মিডিয়েটে অ্যাজ লং এজ দ্য টক্সিন ইজ দেয়ার, ব্লাড বেরোবে, স্টুলের মধ্যে ফিভার থাকবে, এগুলো হবে বেসিক্যালি একটা টক্সিন রিলেটেড। অ্যামিবিক ডিসেন্ট্রিতে প্যাথোজেনেসিস কিভাবে হয়? অ্যামিবা কি করে? ইন্টেস্টিনাল মিউকোসাল লেয়ারে একটা আলসার তৈরি করে, অ্যামিবিক আলসার, মানে দ্যার ইজ এ লোকাল টিস্যু ডিস্ট্রাকশন। ঠিক আছে? সেই জন্য ইরিটেশন বেশি হবে, কোপিয়াস অ্যামাউন্ট অফ ফিকাল ম্যাটার বেরোবে। ব্যাসিলারি ডিজিজে যেহেতু টক্সিন মিডিয়েটেড, তাহলে ইন্টারমিডিয়েটলি স্মল অ্যামাউন্ট অফ স্টুল বেরোবে উইথ পেশেন্ট কি বলবে, পেনফুল ডিফিকেশন, টক্সিন তো পুরো ইন্টেস্টিনে অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে? তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রিকে যদি আমাকে ডায়াগনোসিস করতে হয়, কীভাবে করবো? এখানে তো স্টুল কালচার করে লাভ নেই, তাহলে মাইক্রোস্কোপি ইজ দ্য বেস্ট। ঠিক আছে? এন্ডামিক বা হিস্টোলিটিকে দুটো ফর্ম পাওয়া যায়, একটা অ্যামিবিক ফর্ম মানে যেটা ট্রোপোজয়েড ফর্ম, আর হচ্ছে সিস্টিক ফর্ম। তাহলে অ্যাক্টিভ ডিজিজে কোন ফর্মটা পাবো আমি? অ্যামিবিক ফর্মটা। প্রবলেম ইজ অ্যামিবিক ফর্মটা যদি আমাকে দেখতে হয়, তাহলে ডিফিকেট করার পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে মাইক্রোস্কোপের তলা দেখতে হবে, কারণ এনভায়রনমেন্টে
ট্রোপোজয়েড ফর্ম বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না। Nevertheless, whether it's a tropozoid form or cystic form, that will give you conclusive diagnosis. Other methods of diagnosis এর মধ্যে আমরা কিন্তু serological diagnosis করতে পারি in case of amoebic dysentery. বুঝা গেছে? ডায়রিয়া ডিসেন্ট্রি হল। এন্টেরিক ফিভারে যখন আসছি, এন্টেরিক ফিভারে যেটা দিয়ে স্যালমোনেলা টাইফি করলে আমরা বলছি টাইফয়েড ফিভার, প্যারাটাইফি করলে বলছি প্যারাটাইফয়েড ফিভার, হোয়াট এভার মে বি দ্য কেস, ইটস আ কেস অফ এন্টেরিক ফিভার। নাও যখন আমরা বলছি এন্টেরিক ফিভার, দ্যাট মিনস ইটস আ সিস্টেমিক ইনফেকশন। সিস্টেমিক ইনফেকশন মানে কি, অর্গানিজমটা পোর্টাল অফ এন্ট্রি ইজ বাই জিআই রুট, ইন্টেস্টিনে গিয়ে লজ করছে, সেখানে পলিফাইড করছে, দেন the bacteria gains access into the bloodstream through the transmucosal route, and then the bacteria spread. প্রথমে একটা ইনিশিয়াল ব্যাকটেরিয়া হয়, তারপরে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলে গিয়ে লজ করে যায়, তারপরে ওখান থেকে যে পারসিস্টেন্ট ব্যাকটেরিয়াটা বেরোতে থাকে ব্লাড স্ট্রিম, যার জন্য দেখবে এন্টেরিক ফিভারে যেটা আমরা কি বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার। প্রথমে একটা ইনিশিয়াল ফিভার হলো, প্রাইমারি ব্যাকটেরিয়া, তারপরে ফিভারটা অলমোস্ট কমে, তারপর রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল গিয়ে পলিফাইড করা শুরু করলো এবং আস্তে আস্তে বেরোতে শুরু করলো। প্রত্যেকবার যখন বেরোবে একটা এপিসোডিক রাইজ অফ ফিভার। ঠিক আছে? Why is it called a typhoid fever? Any idea? এটা জোরে বলো। না না, ওনার ক্ষেত্রে ডিজিজটা স্প্রেড করেছিল, যার জন্য ডিজিজটা ওর নামের সঙ্গে অ্যাটাচ করা হয়েছে, নট বিকজ টাইফয়েড মেরি, মহিলার নাম মেরি ছিল, তার নামে টাইফয়েড কিছু ছিল না। বেসিক্যালি টাইফয়েড মানে হচ্ছে, টাইফয়েড মিনস লাইক, ফয়েড মানে হচ্ছে লাইক, টাইফাস লাইক। আগেকার দিনে কি হতো, যখন অ্যান্টিবায়োটিক থেরাপি হতো না, এন্টেরিক ফিভারের পেশেন্টগুলো যখন মানে আরো ডিটোরিয়েট করতো, একটা ক্লিনিক্যাল কন্ডিশন হতো, সেটা হচ্ছে মেন্টাল অবটান্ডেশন, মানে একটা ডেলিরিয়াস স্টেটে চলে যেত পেশেন্ট। সেম কাইন্ড অফ ডেলিরিয়াস স্টেট ওয়াজ অলসো সিন ইন কেস অফ টাইফাস ফিভার। সেই জন্য এটাকে বলা হতো টাইফাস লাইক ফিভার অর টাইফয়েড। পরবর্তীকালে দেখা গেল টাইফয়েড ইজ কজড বাই সালমোনেলা টাইফি, প্যারাটাইফি ক্যান অলসো কজ, এটাকে বলা হলো প্যারাটাইফয়েড ফিভার। তারপরে বলা হলো আরো অর্গানিজম লাইক ইয়ারসিনিয়া ক্যান অলসো কজ দিস টাইপ অফ ফিভার, ওই জন্য সবকটাকে একটা আমব্রেলা টার্মে ইউজ করা হলো এন্টেরিক ফিভার। রাইট নাও উই call it as enteric fever until and unless we can specify the causative agent. বুঝা গেছে? এবার in short, if you have understood the pathogenesis, তাহলে we have to delineate যে পেশেন্ট এই প্যাথোজেনেসিস এর কোন স্টেজে আছে, তার উপর বেস করে আমরা ডায়াগনোসিস করতে পারবো, নাহলে করতে পারবো। ঠিক আছে? যেমন ইনিশিয়ালি একটা ইন্টেস্টিনাল ইনফেকশন হচ্ছে, সেই স্টেজে আমরা কি ডায়াগনোসিস করতে পারবো? খুব রেয়ারলি, কারণ পেশেন্ট জেনারেলি তোমার কাছে আসবে না তখন, আর যদি আসো তখন একটাই উপায় থাকে, হচ্ছে স্টুল কালচার। আর্লি ইন প্যাথোজেনেসিসে ব্যাকটেরিয়ার সংখ্যা অত বেশি থাকে না যে তোমার স্টুল কালচারে ধরা পড়বে। ঠিক আছে? তারপরে হয় স্টেজ অফ প্রাইমারি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়া ইজ ইন দ্য ব্লাড, দ্যাট ইজ দ্য স্টেজ when we can do the blood culture and confirm the diagnosis. বুঝা গেছে? So this is the importance of blood culture in enteric fever. প্রাইমারি ব্যাকটেরিয়ার পরে কি রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলে চলে যায়, সেখানে যখন একবার চলে গেল তখন ব্লাড কালচার করে অতটা বেশি এফেক্টিভ হয় না। ঠিক আছে? রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলস মানে ইমিউন সিস্টেম, সেখানে গিয়ে যেই অর্গানিজমটা এগুলো তখন কি হবে, অ্যান্টিজেন এক্সপোজার হবে, তারপর অ্যান্টিবডি প্রোডাকশন হবে। তাহলে এই স্টেজে এসে আমাদের অ্যান্টিবডি টেস্টিং উইল বি ইভেন মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে ঘুরতে ঘুরতে সে ব্যাকটেরিয়াটা এবার বডিতে যদি ঢোকে, ইফ দের ইজ এ পোর্টাল অফ এন্ট্রি, দের মাস্ট বি এ পোর্টাল অফ এক্সিট। কোথায় দিয়ে বেরোয়? সেম স্টুল। পোর্টাল অফ এন্ট্রি অ্যান্ড পোর্টাল অফ এক্সিট ইজ বাই জিআই। তাহলে স্টুল দিয়ে অর্গানিজমটা বেরোবে। এইটা স্টুল দিয়ে কিভাবে বেরোয়? দুটো উপায় আছে। লিভার থেকে সিক্রেটেড হয়ে গল ব্লাডারে গিয়ে ট্রানজিয়েন্টলি থাকে। ঠিক আছে?
গল ব্লাডার থেকে আবার ইন্টেস্টিনে আসে, ইন্টেস্টিন থেকে সামটাইমস ইভেন ইন ইউরিন। সেই জন্য দেখবে তোমাদের বইয়ে লেখা থাকে এন্টেরিক ফিভার ডায়াগনোসিসে বলা থাকে হচ্ছে, এটা পড়েছো তো, বিএসু বাসু, ব্লাড কালচার, অ্যান্টিবডি, স্টুল কালচার অ্যান্ড ইউরিন কালচার। অ্যান্টিবডি টেস্টিং এর মধ্যে এখানে আমরা কি করছি, মেনলি হচ্ছে তোমাদের ক্ষেত্রে উইডাল টেস্ট হবে, ঠিক আছে। এছাড়া ব্লাড কালচারের মানে ইন দ্য ফার্স্ট উইক যখন ব্লাড কালচার রেকমেন্ডেড, উই ক্যান ডু আনাদার টেস্ট হুইচ ইজ নোন অ্যাজ দ্য টাইফয়েড টেস্ট। টাইফয়েড টেস্টটা কি করে, ইট ডিটেক্টস দ্য প্রেজেন্স অফ দ্য ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড, ঠিক আছে। ব্লাড কালচারে এটার সঙ্গে অ্যাডিশনাল করতে পারো, বা ব্লাড কালচার করতে না পারলে এই টেস্টটা করা যেতে পারে। স্টুল কালচার যদি আমাকে করতে হয়, আগে যেটা বললাম, উই হ্যাভ টু ইউজ সিলেক্টিভ মিডিয়া, ঠিক আছে। দেয়ার আর মেনি টাইপস অফ সিলেক্টিভ মিডিয়া, কয়েকটা হয়তো তোমরা নামও শুনে থাকতে পারো, লাইক স্যালমোনেলা, সিজেলা আগার, এসএস আগার, ঠিক আছে। দেন উই হ্যাভ টু লুক ফর স্পেশালি স্যালমোনেলা। এবার এখানে টিপিক্যালি বলা হয় স্যালমোনেলা ইজ এ H2S প্রডিউসিং অর্গানিজম। H2S মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে আমার মিডিয়াতে যদি আয়রন থাকে, হাইড্রোজেন সালফাইড উইল রিঅ্যাক্ট উইথ আয়রন টু প্রডিউস ব্যাক পার্টিকলস। তাহলে ওই ইয়েটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। দেয়ার আফটার বায়োকেমিক্যাল টেস্ট করে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি whether this particular salmonella is a typhi or a paratyphi A, B or C, ঠিক আছে। সেম থিং ক্যান বি ডান উইথ ব্লাড কালচার। ব্লাড কালচারে যদি গ্রোথ আসে, আবার আমরা ওটাকে আইডেন্টিফাই করতে পারি এটা স্যালমোনেলা, বোথ ম্যানুয়ালি বা অটোমেটেড। অটোমেটেড মানে অটোমেটেড আইডেন্টিফিকেশন সিস্টেম, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ হচ্ছে উইডাল। Now why Widal is so important? Even though it is more than 100 years আগে হয়েছে, এখনো it is relevant. Relevance because of the, is it specific? The answer is no. Is it reliable? The answer is yes. It helps in the management. Why? It can be used for both prospective diagnosis and for retrospective diagnosis. Patient will not always come to you at the first sign of illness. They can come at various stages of the disease. Based on that, you can reliably diagnose based on the Widal test. How? Prospective যদি diagnosis মানে জ্বর নিয়ে এসছে, আমি আজকে টেস্ট করাবো, টাইটার রেজ নয়, আমাকে আবার রিপিট করতে হবে অ্যাটলিস্ট 1 উইক। তখন কি হবে, অ্যান্টিবডি প্রোডাকশন টেক্স অ্যাবাউট 4 to 5 days টাইম। সো বাই দ্য টাইম 1 উইক যখন হয়ে যাবে, অ্যান্টিবডি টাইটার যদি ইনফেকশন থাকে রেজড হবে। কাট অফ ভেরিয়েবিলিটি কত, অ্যাটলিস্ট 4-fold। 4-fold মানে কি, 4-fold কথাটা যখন আমি বলছি তার মানেটা কি, মানে ভাবো প্রথম টেস্টে একটা পেশেন্টের এলো 1/4, পরের সপ্তাহে এলো 1/8, ইজ ইট 4-fold? এটা কত ফোল্ড? 2-fold, হাফ। একজনের এলো 1/4, পরেরটা এলো 1/64, এটা কত ফোল্ড হবে? 1/4 এর পরে কত হবে? 1/8, তারপর 1/16, তারপর 32, তারপরে 64। যে 4-fold মানে 4 টাইমস যদি রাইজ করে, তখন আমরা এটাকে বলবো দিস ইজ বিয়ন্ড ফলস পজিটিভ। ফলস পজিটিভ মানে আরো অন্য সিস্টেমিক ইনফেকশনে কি হয়, বডিতে প্রি এক্সিস্টিং যে কটা অ্যান্টিজেন থাকে তার এগেনস্টে অ্যান্টিবডিটা ট্রানজিয়েন্টলি সব অ্যান্টিবডি রেজ করে দেয়, কিন্তু এই রাইজটা এতটা হাই হয় না। ওই জন্য কোনো পার্টিকুলার অ্যান্টিবডি যদি অ্যাটলিস্ট 4-fold রাইজ করে, তার মানে কি স্পেসিফিক্যালি ওই অ্যান্টিবডিটাই বাড়ছে মোর দ্যান আদার্স, তখন আমরা এটাকে বলবো প্রসপেক্টিভলি এই টেস্টটা পজিটিভ। রেট্রোস্পেক্টিভলি কীভাবে করবো, ভাবো একটা পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে মোর দ্যান 2 weeks অফ ইলনেস, এবার তার টাইটার এলো উল্টো কেসটা। প্রথমবার যখন করালে 1/64, 1 সপ্তাহ পরে করালে পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হলো, অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, 1 সপ্তাহ পরে করা হলো, দেখো 1/4 এসছে। তার মানে আমি কি বলতে পারি, পার্টিকুলারলি একটা অ্যান্টিবডি টাইটার কমেছে। কেন কমেছে? বিকজ মেবি অ্যান্টিবায়োটিক থেরাপি, মেবি দ্য পেশেন্ট ইজ হিলিং, তাহলে ওই অ্যান্টিবডির আর প্রয়োজন নেই, ওই পার্টিকুলার একটা অ্যান্টিবডি টাইটার কমেছে।
এবার সেটা যদি 4-fold কমে তার মানে স্পেসিফিক্যালি ওইটাই কমছে, দ্যাট মিনস ওই অ্যান্টিবডিটা কার এগেনস্টে, সে স্যালমোনেলার জন্য, তাহলে দ্যাট ইজ দ্য পজিটিভ এফেক্ট। বোঝা গেছে কীভাবে অ্যান্টিবডি টেস্টিং করায়। না আরেকটা কথা হচ্ছে উইডাল টেস্টে আমরা যেটা করি ইজ নন স্পেসিফিক, আমরা অ্যান্টিবডির মধ্যে আইজিএম আইজিজি বুঝতে পারি, ঠিক আছে, কিন্তু এখন আদার টেস্ট চলে এসছে যেখানে আমরা স্যালমোনেলা অ্যান্টিবডি আইজিএম বা আইজিজি বুঝতে পারি। বাকিটা ইমিনেন্ট, যদি আইজিএম থাকে প্রবলি ইট ইজ অ্যাকিউটলি ইনফেক্টেড, আইজিজি মানে ইট কুড বি আ পাস্ট ইনফেকশন, ঠিক আছে। বাট ইভেন ফ্রম দ্য ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ উইডাল ইজ স্টিল রেলিভেন্ট। তার কারণটা কী হচ্ছে, পেশেন্ট ভেরিয়াস স্টেজে আসতে পারে, সেই সময় তুমি ব্লাড কালচার করতে নাও পারো, মানে মেবি টাইম নেই, ইনকনক্লুসিভ রেজাল্ট আসবে, স্টুল কালচার ইনকনক্লুসিভ আসবে, কিন্তু হোয়াট এভার দ্য স্টেজ অফ দ্য ইলনেস ইজ ইউ ক্যান ডু আ উইডাল টেস্ট, ঠিক আছে। বাট দেন অ্যাগেন ফ্যালাসিসগুলো মাথায় রাখতে হবে, সিঙ্গেল উইডাল টেস্টের কোনো ইম্পর্টেন্স, ইউ কান্ট প্রেডিক্ট এনিথিং, তোমাকে সিরিয়াল উইডাল টেস্টিং করতে হবে অ্যাটলিস্ট 1 week অ্যাপার্ট, অ্যান্ড এনি ফাইন্ডিং যেখানে অ্যাটলিস্ট 4-fold চেঞ্জ অফ টাইটার আইদার ইনক্রিজ অর ডিক্রিজ যখন থাকবে তখনই তুমি এটাকে ডায়াগনোস করতে পারবে। বোঝা গেছে? তাহলে এবার যদি কোশ্চেন আছে, একদম ইনিশিয়াল কোশ্চেনটা যেটা জিজ্ঞেস করেছিলাম, একটা পেশেন্টের যদি প্রভিশনাল ডায়াগনোসিস এন্টেরিক ফিভার থাকে তাহলে কি কি ইনভেস্টিগেশন তোমরা সাজেস্ট করতে পারো, বলো, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন দ্যাট ইউ ক্যান সাজেস্ট? আরে বলো, এখনই তো বললাম পুরো, হ্যাঁ বলো। ব্লাড কালচার করতে পারি, অ্যান্টিবডি টেস্টিং করতে পারি, স্টুল কালচার, ইউরিন কালচার, অ্যান্টিবডি টেস্টিংয়ের মধ্যে স্পেসিফিক অ্যান্টিবডি টেস্টিং অর উইডাল, ঠিক আছে। আর একটা জিনিস যেটা করা যেতে পারে রিসেন্ট অ্যাডভান্সের মধ্যে, দ্যাট ইজ মলিকুলার মেথডস। ডাইরেক্ট ব্লাড টেনে আমি মলিকুলার করে যদি পজিটিভ আসে উই ক্যান ডায়াগনোস। প্রবলেম উইথ মলিকুলার টেকনোলজিস, দেখো একটা মানুষের শরীরে ব্লাড প্রচুর থাকে, অর্গানিজম থাকবে কয়েকটা মাত্র, চান্সেস হাই যে তুমি যে ব্লাড স্যাম্পলটা নিলে টেস্ট করার জন্য তার মধ্যে অর্গানিজম ফলস নেগেটিভ হওয়ার চান্স নেই, ঠিক আছে। সেই জন্য যখন ডায়াগনোস করতে হবে আমাদেরকে ডিপেন্ডিং অন স্টেজ ইন হুইচ দ্য পেশেন্ট ইজ, আমাকে একটা সিঙ্গেল টেস্ট দিয়ে আমি ডায়াগনোসিস করতে হবে, এই সবকটাকে ইউজ করে আমাকে ডায়াগনোসিস করতে হবে। বোঝা গেছে? এন্টেরিক ফিভার নিয়ে কোনো কনফিউশন আছে? বলো, কি কি কনফিউশন আছে বলো, বুঝতে পেরেছি কি পারো না সেটা বলো। কি পেরেছো? বেশ, now let us come to the next topic, that is নিউমোনিয়া। নিউমোনিয়া অনেকবার কভার করা হয়েছে, তো নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক মডালিটিস কি কি হবে? পেশেন্ট কি নিয়ে আসবে প্রথমে? প্রথম হচ্ছে ফিভার, তারপর কাফ, আর একটা হচ্ছে এক্সপেক্টোরেশন, কাফ উইথ এক্সপেক্টোরেশন, আর এরপরে হচ্ছে চেস্টে ভেরিয়াস ফাইন্ডিং থাকতে পারে। কি কি ফাইন্ডিং থাকতে পারে? একদম শুরু করো হচ্ছে ফার্স্ট অবজারভেশন, চেস্টে অবজারভেশন তোমরা পড়েছো তো ক্লিনিক্যাল এক্সামিনেশন। ফার্স্ট অবজারভেশন কি হবে? চেস্টে ইনক্রিজড রেসপিরেটরি রেট, ঠিক আছে। আর সামটাইমস ইফ ওয়ান সাইড অফ দ্য চেস্ট ইজ অ্যাফেক্টেড সেখানে মুভমেন্টটা কম হবে। বাচ্চা অনেক সময় অক্সিজেন স্যাচুরেশন কম থাকলে অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন ব্রিদিং সেটা ইউজ দেখতে পাবে। সেখানে কীভাবে দেখতে হবে? তোমার হচ্ছে এইখানে সাকশন থাকতে পারে, ইন্টারকস্টাল রিজনে সাকশন থাকতে পারে, মানে পেশেন্টকে বেশি এফর্ট দিতে হচ্ছে ব্রিথ করার জন্য, ঠিক আছে। বাচ্চা হলে দেখবে নেজাল ফ্লেয়ারিং থাকবে, মানে নাকটা ফুলে যাচ্ছে প্রত্যেকবার যখন ব্রিথ ইন ব্রিথ আউট করছে। দিস আর দ্য অ্যাক্সেসরি মাসলস অফ ব্রিদিং। পারকাসিভ ফান্ডিং এ কি পেতে পারো? যদি কনসলিডেশন থাকে তাহলে অন পারকাশন কি হবে? ডাল নোট পাবে, ঠিক আছে। অসকালটেশনে অনেক ফাইন্ডিং পাবে, ইট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ কি ডিক্রিজড ব্রেথ সাউন্ডস,
মেবি অ্যাসোসিয়েটেড উইথ হুইজ ক্রেপিটেশন থাকতে পারে, ঠিক আছে। So these are all the clinical findings which will indicate towards a infective process that is going on in the lungs. Now coming to the definitive diagnostic part, কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি আদৌ। ফার্স্ট হচ্ছে একটা ব্লাড পিকচার দেখতে হবে। ব্লাড পিকচার আমরা কি পাবো, রেজড লিউকোসাইটোসিস, মানে একটা ইনফেক্টিভ প্রসেসকে ইন্ডিকেট করছে। স্পুটাম যদি আমরা এক্সামিনেশন করি, স্পুটামে আমরা কি পাবো, উই ক্যান, যদি ব্যাকটেরিয়াল প্যাথোজেন থাকে, we can observe the bacteria under the microscope directly. Next would be sputum culture. সেম জিনিসটা যদি কালচার করে আমি অর্গানিজম রিকভার করতে পারবো। প্রবলেম ইজ যদি ভাইরাল নিউমোনিয়া হয় তাহলে তুমি কিন্তু যে ব্যাকটেরিয়াল অর্গানিজমগুলো দেখবে দোজ আর দ্য কমন সেলস, ঠিক আছে, ভাইরাসের জন্য কালচার হবে না। স্পুটাম কালচারের পরে নেক্সট আমরা আর কি করতে পারি, রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে we can get a chest x-ray done, কোথায় হয়েছে সেটা ইনকনক্লুসিভ থাকলে we can even do a CT scan of the chest, isolated lesion দেখার জন্য, ঠিক আছে। অনেক সময় নিউমোনিয়ার পরে অ্যাবসেস হয়ে যেতে পারে, লোকাল পকেটস থাকতে পারে, ঠিক আছে, প্লুরাল ইফিউশন থাকতে পারে। ওই কেস সিনারিতে কি করতে হবে, যেখানে লিজন হয়েছে সেখান থেকে আমি অ্যাসপিরেট বার করতে পারি। ইফিউশন থাকলে ইফিউশন মানে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করে আমি সেটা মাইক্রোস্কোপি অ্যান্ড কালচার করতে পারি, ঠিক আছে। স্পুটামে বাকি টেস্ট আমরা যেটা নিউমোনিয়ার ক্ষেত্রে করতে পারি আদার দ্যান ইজ, এখন যেটা রিসেন্টলি বেরিয়েছে সেটা হচ্ছে মলিকুলার টেস্ট, ঠিক আছে। মলিকুলার টেস্টে কীভাবে করা হয়, কমন যে প্যাথোজেন, ব্যাকটেরিয়াল প্যাথোজেন, ভাইরাল প্যাথোজেন, সবকটাকে আমি বাই পিসিআর বা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট আমরা ডিটেক্ট করতে পারি কোন প্যাথোজেন আছে, ঠিক আছে। তাহলে একটা গেল হচ্ছে কনভেনশনাল আর একটা রিসেন্ট ডায়াগনোসিস। এছাড়া আমরা সেরোলজিক্যাল ডায়াগনোসিসও করতে পারি, ঠিক আছে, কোন স্পেসিফিক ব্যাকটেরিয়া এগেনস্ট অ্যান্টিবডি টাইটার রেজ করছে, ঠিক আছে। নন স্পেসিফিক ইন্ডিকেশন উড ইনক্লুড রাইজিং ESR and CRP. Some of the organisms may have the antigens coming out through the urinary tract. তাহলে তাদের ইউরিন আমরা যদি অ্যান্টিজেন টেস্ট করি, দ্যাট ক্যান অলসো লিড টু আ ডায়াগনোসিস, ঠিক আছে। So these are the various ways we can diagnose a case of pneumonia. Continuing with respiratory disease, another important respiratory disease is tuberculosis. আর টিউবারকুলোসিসের ডায়াগনোসিসের জন্য আমাদের কি মডালিটি থাকবে, টিউবারকুলোসিস তো পড়ানো হয়েছে বহুবার, বলো। বেশ, দ্যাট উড বি দ্য ক্লিনিক্যাল ইন্ডিকেশন। কি কি টেস্ট করাবো, আমি ইনভেস্টিগেশনের কথা বলছি। স্পুটামে কি, ওকে, স্পুটামে তুমি অ্যাসিড ফাস্ট ব্যাসিলের জন্য হবে, এনিথিং এলস? বঙ্কিওঅ্যালভেলার লাভাজ, দেখো বঙ্কিওঅ্যালভেলার লাভাজ, এন্ডোট্রাকিয়াল অ্যাসপিরেট, এগুলো সবই ডিপেন্ড করছে হচ্ছে পেশেন্টটা কোন স্টেজে আছে, ঠিক আছে। স্পুটাম পার্টিকুলার একটা লিজন হয়েছে, একটা সাইড অফ লাঙে বসে রয়েছে, ইনঅ্যাক্সেসেবল লিজন, তখন আমি বঙ্কোস্কোপ করে লাভাজটা নিচ্ছি। In any case, a bronchoscopic lavage or a sputum is a respiratory sample, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি যে কি টেস্ট করাবে, ও একটা বললো স্পুটাম ফর এফবি, ওকে। রেডিওলজিতে আমি চেস্ট এক্সরে করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, সিটি স্ক্যান ইভেন মোর স্পেসিফিক দ্যান চেস্ট এক্সরে। আর the very important part is a rapid বা point of care nucleic acid test, gene expert or TrueNAT, ঠিক আছে। Most of the time you will not have the access to tuberculosis culture, তোমাকে ডেফিনেটিভলি তো ডায়াগনোজ করতে হবে না যে এটা টিবি ব্যাকটেরিয়া কিনা, সেটার জন্য নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট কনভেনশনালিও করা যায়, আর হচ্ছে পয়েন্ট অফ কেয়ার মানে যেটা র্যাপিড কার্ট্রিজ বেসড লাইক জিন এক্সপার্ট অর ট্রুন্যাট। এছাড়া নেক্সট আসবে তোমার কনভেনশনাল হচ্ছে কি, স্পুটামের জন্য টিবি মাইক্রোস্কোপি অ্যান্ড টিবি কালচার, কালচারের সঙ্গে আবার আসবে ড্রাগ সাসেপ্টেবিলিটি টেস্ট,
ঠিক আছে? তাহলে একটা পেশেন্ট যদি আসে উইথ হিস্ট্রি অফ ওয়েট লস, fever for more than 2 weeks, cough with expectoration for more than 2 weeks, so what sort of investigation will you suggest? Preliminary investigation যেটা তোমার করবে, that would be a sputum for FB, chest x-ray, and if possible gene expert বা tuner, ঠিক আছে? এইটা করা কেন হয়? ফর ইনিশিয়াল ডায়াগনোসিস। যেই ধরো এই তিনটের মধ্যে পজিটিভ চলে এলো, যদি স্পুটাম তোমার পজিটিভ আসে এফবিতে, তখন আমরা কি বলবো? মাইক্রোস্কোপিক্যালি কনফার্ম টিউবারকুলোসিস। যদি ধরো জিন এক্সপার্ট বা টুন একটা পজিটিভ চলে আসে, তখন আমরা কি বলবো? কনফার্ম, মানে মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম ডায়াগনোসিস। এবার ধরো দুটোই নেগেটিভ হলে কিন্তু চেস্ট এক্স-রে সাজেস্টিভ, উই ক্যান গো ফর ফার্দার টেস্টিং, ঠিক আছে? সেটাকে আমরা বলতে পারি ক্লিনিক্যালি সাসপেক্টেড টিউবারকুলোসিস। পরের টেস্টগুলো যেগুলো আছে সেগুলো প্রিডমিনেন্ট রয়েছে পেশেন্ট মনিটরিং এর। তার মধ্যে কি আসছে? ওই যে বললাম কালচার অ্যান্ড ড্রাগ সাসেপ্টিবিলিটি। এইটা ইনিশিয়ালি আমরা কেন করাবো? উই নেভার নো পেশেন্টটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে ইনফেক্টেড কিনা, সেই জন্য আমাকে প্রাইমারিলি করতে হবে। নেক্সট, রেজিস্ট্যান্স ক্যান অলসো ডেভেলপ ডিউরিং থেরাপি, সেই জন্য আমাকে ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্টিং করতে হবে। এবার যদি ড্রাগ রেজিস্ট্যান্সের উপর টিউবারকুলোসিসকে অনেকভাবে ক্যাটাগরাইজ করা যায়। ফার্স্ট ইজ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, তারপর হচ্ছে extensively drug resistant tuberculosis HDR, আর লাস্ট হচ্ছে pan drug resistant tuberculosis. So part of diagnosis is also this diagnosis. শুধু যে টিবি হয়েছে আমি কনফার্ম করে দিলাম এটা নয়, তারপরে তোমাকে এটাও কনফার্ম করতে হবে ইজ ইট ড্রাগ সেন্সিটিভ টিউবারকুলোসিস, ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট আর প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট। প্রত্যেকটা ট্রিটমেন্ট মডালিটি আলাদা। তো তোমার যদি ড্রাগ সাসেপ্টেবল টিবি হয় তখন তুমি কি করবো? কনভেনশনাল রেজিমেন দেবেন। যদি এমডিআর টিউবারকুলোসিস হয় তাহলে তোমাকে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ম্যানেজমেন্ট দিতে হবে। এইচডিআর হলে অল্টারনেটিভ ম্যানেজমেন্ট। বোঝা গেছে? কারণ আলটিমেটলি আওয়ার টার্গেট ইজ টু ট্রিট দ্য পেশেন্ট। শুধু ডায়াগনোসিস করে ছেড়ে দিলে তো হবে না, মনিটরও করতে হবে। ডিউরিং থেরাপি মনিটরিং এর আরেকটা পার্ট হচ্ছে স্পুটাম মাইক্রোস্কোপি। আমরা রিপিটেডলি করাই অ্যাট ভেরিয়াস ইন্টারভ্যালস। সেটা কেন করাই? টু মনিটর দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে? আমি ডায়াগনোসিস করলাম আজকে, ট্রিটমেন্ট স্টার্ট করলাম, তারপরে আমাকে 2 মাস পরে আবার মাইক্রোস্কোপি করে দেখতে হবে যে ইনিশিয়ালি যতটা লোড ছিল সেটা কমছে কিনা। বুঝা গেছে? যদি কমে তার মানে কি হলো? ট্রিটমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল। আর যদি দেখা যায় কমছে না, তখন আমি কি সাসপেক্ট করবো? এটা ড্রাগ রেজিস্ট্যান্ট হতে পারে। আর ইট কুড বি নন কমপ্লায়েন্স। নন কমপ্লায়েন্স মানে তুমি প্রেসক্রাইব করছো ড্রাগস, বাট দ্য পেশেন্ট ইজ নট টেকিং দ্য ড্রাগস, ট্রিটমেন্ট ফেলিয়ার, ঠিক আছে? সেই জন্য দেখবে স্পুটামে এফবির গ্রেডিং করা হয়। বোঝা গেছে? গ্রেডিং কি হয়? স্ক্যানটি হবে, 1+ হবে, 2+ হবে, 3+ হবে। ভাবো একটা পেশেন্টকে ইনিশিয়াল ডায়াগনস্টিক পয়েন্টে তুমি 3+ ডায়াগনোস করবে, তারপরে ইন্টেন্সিভ থেরাপি হলো। ইন্টেন্সিভ থেরাপি করে যখন আবার মাইক্রোস্কোপি করলে তখন দেখলে ওটা নেমে গেল 1+। তুমি তো একটা ইন্ডিকেশন পাচ্ছ যে মাইক্রোবায়োলজিক্যালি পেশেন্টটা ভালো হচ্ছে। ক্লিনিক্যালি তো তুমি মনিটর করছো, মাইক্রোবায়োলজিক্যালিও বেটার হচ্ছে, তার মানে দ্য ট্রিটমেন্ট ইজ বিং এফেক্টিভ। এবার ভাবো তুমি অ্যাট পয়েন্ট অফ ডায়াগনোসিস তখনও 3+, ইন্টেন্সিভ থেরাপি দেওয়ার পরেও 3+, তার মানে দিস ইজ ইন্ডিকেটিং এ ট্রিটমেন্ট ফেলিওর। ট্রিটমেন্ট ফেলিওর ভেরি দুটো ইম্পর্টেন্ট কজ কি? There are many causes, but predominantly most important cause would be drug resistance or non-compliance. এই পুরো জিনিসটা ডিটেক্ট করতে গেলে তোমাকে রিপিটেডলি টেস্টিং করাবো, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইনভেস্টিগেশনস অফ পালমোনারি টিউবারকুলোসিস শুড বি ডান, ঠিক আছে? মলিকুলার মেথডস অনেক রকম আছে, আমি অতটা বেশি ডেপথে যাচ্ছি না। এই কনভেনশনাল মেথডটা তোমরা জানো, রক্ত করো আগে, দিস ইজ ফার মোর ইম্পর্টেন্ট। মলিকুলার মেথডস কি? কনভেনশনাল টিউবারকুলোসিসের জন্য কনভেনশনাল পিসিআর করতে পারো। ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্টিং ক্যান বি ডান আইদার কনভেনশনালি অটোমেটেড মেশিন দিয়ে, বা ইভেন জেনেটিক টেস্টিং করা যেতে পারে। লাইন প্রোব অ্যাসেতে তুমি ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্টিং করতে পারো। মেথডস অনেক আছে।
মেন জিনিস যেটা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাডভাইস দ্য পেশেন্ট ফর টু ডু দ্য টেস্ট। ঠিক আছে, তো বেসিক জায়গাটা যেন তোমাদের ক্লিয়ার থাকে। তাহলে প্রাইমারিলি যদি একটা পেশেন্টকে আমি সাসপেক্ট করি, ফার্স্টে আমাকে এটাকে মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম করতে হবে অ্যান্ড মনিটর করতে হবে। ঠিক আছে, নেক্সট পার্ট উড বি মেনিনজাইটিস। একটা পেশেন্ট যদি মেনিনজাইটিস সিমটমস নিয়ে আসে, কি কি ইনভেস্টিগেশন অ্যাডভাইস করবে? তো একটা পেশেন্ট এলো, ভাব 20-year-old অ্যাডাল্ট, সাডেন অনসেট অফ ফিভার, তুমি যখন গিয়ে দেখছো পেশেন্ট ড্রাউজি, অলমোস্ট কোমাটোজ, signs of meningism present, what next will you do? CSF এ কি করবে? হ্যাঁ, সে তো স্পাইনাল ট্যাপ করতেই হবে তোমাকে CSF। পয়েন্ট ইজ হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? সে তো তোমার CSF পিকচার, আমি বলছি পেশেন্টকে মানে হাউ উইল ইউ প্রসিড? হ্যাঁ, প্রথম কথা, প্রায়ার টু ডু এনি কাইন্ড অফ ইনভেস্টিগেশন, সবার আগে পেশেন্টকে রিসাসিটেট করবে। ডায়াগনোসিস করার আগে পেশেন্টকে বাজাতে হবে। ঠিক আছে, পেশেন্টকে আগে রিসাসিটেট করবে। আইডিয়ালি antimicrobial should be given after collection of the sample, ideally. কিন্তু পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিও যদি খারাপ থাকে, হ্যাভ টু গিভ অ্যাডমিশন অ্যান্টিমাইক্রোবিয়াল। ঠিক আছে, না মেনিনজাইটিসের প্যাথোজেনেসিস কিভাবে হয়? Commonly the organism, the portal of entry is through the respiratory tract. Then there will be a primary bacteremia. Then it will cross the blood-brain barrier and will cause meningitis. ঠিক আছে, রিমেম্বার প্রাইমারি ব্যাকটেরিয়া। যখনই একটা পেশেন্ট মেনিনজাইটিস নিয়ে আসছে, তার মানে তার ব্যাকটেরিয়া অলরেডি হয়ে গেছে। সো নেভার ফরগেট টু সেন্ড ব্লাড কালচার ইন দিস পেশেন্টস। এটাই হচ্ছে মেন পয়েন্টটা যেটা বলা। CSF পিকচার তো তোমার লাগবে। CSF picture based on the protein, based on the glucose concentration, based on the leukocytic picture. Leukocytosis কত হচ্ছে? You can proceed whether it's a bacterial meningitis or a tuberculosis meningitis or a chronic meningitis, মানে acute বা chronic meningitis, CSF culture করতে হবে। Microscopy is very important, especially in case of acute meningitis. Direct microscopy তে তুমি ফাইন্ডিং পেতে পারো। গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই যদি মাইক্রোস্কোপিতে দেখা যায়, দ্যাট মিনস দ্যাটস আ নিউমোকক্কাল মেনিনজাইটিস। স্টার্ট স্পেসিফিক অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট পার্ট ইজ CSF থাকে একটা খুব স্মল এরিয়াতে, সেখানে যদি ইনফ্লামেশন থাকে তাহলে প্রেশার বেড়ে যায়। তাহলে এই পুরো কমপ্লিকেশন হয় বিকজ অফ রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। ইন্টারক্রেনিয়াল প্রেশার কমানোর জন্য কিন্তু আমাকে ইনফ্লামেশনটা কমাতে হবে, হেন্স কনসিকুয়েন্টলি আমাকে একটা সিস্টেমিক স্টেরয়েড দিতে হবে। ঠিক আছে, আইডিয়ালি all microbiological investigations for culture should be taken prior to administration of antimicrobial agents and steroid. However, if the clinical condition demands, antimicrobial agent should not be withheld. বোঝা গেছে? তোমাদের CSF এর পিকচার অলরেডি আগে পড়ানো হয়েছে আই থিঙ্ক। ঠিক আছে, সিমিলারলি আরেকটা স্টেশনে তোমাদের অলরেডি CSF পিকচার দিয়ে দেওয়া যেতে পারে। ধরো একটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের CSF পিকচার দিয়ে দেওয়া হলো, দিয়ে তারপর তোমাকে জিজ্ঞেস করলো হোয়াট আর দ্য পসিবল কজেস। ঠিক আছে, তোমাকে ওই পিকচারটা দেখতে হবে, দিয়ে তার মধ্যে লিখতে হবে হোয়াট আর দ্য পসিবল কজেস অফ অ্যাকিউট মেনিনজাইটিস। ঠিক আছে, সেখানে আবার টিউবারকুলার মেনিনজাইটিস লিখে দেবে, মানে যেটা রিপোর্ট ইন্টারপ্রিটেশনের পার্টটায় আসছে। এছাড়া ক্লিনিক্যালি আরও যেমন ধরো মেনিনজোকক্কাল মেনিনজাইটিস যদি থাকে, সামটাইমস পারফিউরিক লিজন থাকতে পারে। ঠিক আছে, এরকম কয়েকটা স্পেসিফিক প্যাথোজেনেস, বা যেমন ধরো যদি আগে একটা ইন্টারক্রেনিয়াল ইনজুরি বা ট্রমার হিস্ট্রি থাকে, তাহলে চান্সেস আর হায়ার ইটস এ নিউমোকক্কাল অর স্টাফাইলোকক্কাল মেনিনজাইটিস। দিস আর ইন্ডিকেটরস। দ্যাট ডাজন্ট মিন যে একটা
হেড ইঞ্জুরি বা একটা সার্জিক্যাল প্রসেস হয়েছে মানে এইটাই হলো, বা একটা পেশেন্ট হসপিটালে অনেকদিন ধরে অ্যাডমিটেড আছে, তাহলে তুমি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে ক্লেমশিয়ালা এগুলো পেতে পারো, চান্সেস আর হাই। ঠিক আছে। আচ্ছা, ফ্যারেঞ্জাইটিসের যদি কোনো কেস আছে, ফ্যারেঞ্জাইটিস বলতে তোমরা পেশেন্ট জেনারেলি কি কমপ্লেন করে? সোর থ্রোট, পেশেন্ট এসে বলবে সোর থ্রোট, খাবার খেতে গলায় লাগছে, কথা বলতে পারছি না, ওটাকে বলে ভয়েস লেথার্জি, কথা বলতে গেলে গলায় লাগছে, সোয়ালো করতে গেলে গলায় লাগছে, ইভেন ডিক্লুড করতে গেলেও ব্যথা করছে। এক্সামিন করে দেখতে পারো, এখানে তোমার জুগুলার লিভ নোডে টেন্ডারনেসও থাকতে পারে। Pharyngitis can be caused by bacterial pharyngitis and viral pharyngitis. Bacterial pharyngitis এর মধ্যে কমনলি কোনগুলো আছে? ইম্পর্টেন্ট কোনটা? স্ট্রেপ্টোককাস কোনটা? Streptococcus pyogenes. Why this is important? Because the local site of infection is not very important. It's a consequence of the streptococcal pharyngitis, যেটা পরবর্তীকালে কি করতে পারে? কমপ্লিকেশন। আর আরেকটা অর্গানকে এফেক্ট করতে হবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, all are because of the antigenic mimicry. স্ট্রেপ্টোককাস পায়োজেন্সের কিছু প্রোটিন আছে যেটা হচ্ছে পার্টিকুলার হিউম্যান বডির কিছু প্রোটিনকে মিমিক করে, ওর এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হলে সেই অ্যান্টিবডিকে বডির ওই পার্টিকুলার অর্গানগুলোকে গিয়ে এফেক্ট করে, সেখানে গিয়ে হয়। ঠিক আছে, রিউমেটিক ম্যানিফেস্টেশন নাকি আর্থারাইটিস হতে পারে, কার্ডাইটিস হতে পারে, ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে, সামটাইমস লং স্ট্যান্ডিং কেসে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমাকে কি করতে হবে? অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিতে হবে। কিন্তু সব কেসেই কি তাহলে আমি অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দেবো? তাহলে আমাকে জানতে হবে যে কোন সোর থ্রোট বা কোন ফ্যারেঞ্জাইটিসটা ইজ কজড বাই স্ট্রেপ্টোককাস পায়োজেন্স। ফর দ্যাট উই নিড টু টেস্ট। কি টেস্ট করবে? আগের দিনই তো বলা হলো, ওরাল না, থ্রোট সোয়াব। থ্রোট সোয়াব নিতে হবে, থ্রোট সোয়াব নিয়ে কালচার করে দেখতে হবে স্ট্রেপ্টোককাস পায়োজেন্স আছে। যদি পায়োজেন্স আছে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দাও। ঠিক আছে, আর একটা কথা বলে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়ার পরে there is no point of doing a repeat throat swab to test cure. ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে তুমি টেস্ট করালে রেজাল্ট এলো পায়োজেন্স, তুমি অ্যান্টিবায়োটিক দিলে দ্যাট ইজ ফাইন। অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে রিপিট টেস্টিংয়ের কোনো রুল নেই। ঠিক আছে, এছাড়া অ্যাডাল্টদের ক্ষেত্রে আরেকটা ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট, আরকানো ব্যাকটেরিয়া হিমোলাইটিস, যেটা তোমাদের না জানলে হবে, জাস্ট এমনি বলে রাখছি। মোস্ট অফ দ্য টাইম ফ্যারেঞ্জাইটিস উইল বি অফ ভাইরাল ইটিওলজি। ভাইরাল ইটিওলজিতে কোনো স্পেসিফিক থেরাপির দরকার পড়বে। আচ্ছা, এসটিআই তোমাদের পড়ানো হয়েছে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস পড়ানো হয়েছে? পড়ানো হয়নি তো? বেশ, তাহলে ওই টপিকটা আমি রাখছি, পরে এসটিআই তোমাদের লেকচার ক্লাস হয়ে গেলে তারপর আমি ওটা ডিসকাস করবো। ঠিক আছে, কালকে ক্লাসে সেপসিস পড়িয়েছিলাম তো, বুঝতে পেরেছো? সেপসিস ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস পড়ানো হয়েছে তো? কালকেই তো পড়ালাম, তারপর তো জাস্ট একটা ওভারভিউ দিয়েছি, তার আগে তো পড়ানো হয়েছে নিশ্চয়। সবাই এত চুপচাপ কেন? এগুলো তো কোশ্চেন জিজ্ঞেস করা হবে। সিআরপিএসআই, সেপসিস, এগুলো কোশ্চেন জিজ্ঞেস করা হবে, পড়তে হবে তো। কী কী টেস্ট করতে হবে সেগুলো, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে ব্লাড কালচার কীভাবে ইন্টারপ্রেট করতে হবে, সেন্ট্রাল লাইন ব্লাড স্ট্রিম ইনফেকশন, এগুলো পড়তে হবে। যাকে এগুলো সবকটাই কালকে লেকচার ক্লাসে ডিসকাস করেছি। নেভারদ্যালেস উইল কাম টু নেক্সট ইজ রেবিস প্রোফাইল্যাক্সিস।
রেবিজের ক্লাসে পড়ানো হয়েছে রেবিজের প্রোফাইল্যাক্সিস কিভাবে হয়। ভেরি গুড। ফার্স্ট হচ্ছে একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আর প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কাকে দেওয়া হয়, কাদের দেওয়া হয়? সেটা তো পোস্ট এক্সপোজার পাবে। প্রি মানে কি এক্সপোজার হওয়ার আগে কাদের দিতে হবে? হ্যাঁ, আর ভেটেরিয়ান সবার আগে ভেটেরিয়ানসটা মাথায় রাখবে। জু কিপারের সংখ্যা কম, ভেটেরিয়ানদের সংখ্যা বেশি। আর যারা হচ্ছে অ্যানিমাল হ্যান্ডলিং করে, ঠিক আছে। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কিভাবে দেওয়া হয়? ক্যাটাগরি 1। আচ্ছা বেশ, এক্সপোজার হওয়ার পরে তুমি ওটাকে ক্যাটাগরি বেসিসে ওটাকে ক্লাসিফাই করবে, ঠিক আছে। ক্যাটাগরি 1 কিভাবে, কোন এক্সপোজারটাকে ক্যাটাগরি 1 বলা হয়? বেশ, তাহলে ক্যাটাগরি 1 আমরা কি দিই? না না, ক্যাটাগরি 1 রেকমেন্ডেশন কি? ধরো একজন এলো তোমাকে এসে বললো ডাক্তারবাবু এরকম পাড়ার কুকুরটা আঁচড়ে দিয়েছে পায়ে, তুমি দেখলে কোনো বেশ, first is in any kind of exposure, running water and cleaning the area with soap is mandatory, any type of exposure, ঠিক আছে। তারপরে আবার দেখতে হবে যে আমাদের এক্সপোজারটা যেটা হয়েছে স্কিন ব্রিচ করেছে কিনা। স্ক্রিন যদি ব্রিচ না করে দ্যাট ইজ ক্যাটাগরি 1। যদি স্কিন ব্রিচ করে বা saliva of the dog or the animal comes in contact with mucous membrane that is category 2, ঠিক আছে। ক্যাটাগরি 2 তে আমরা দেব শুধু হচ্ছে রেবিস ভ্যাকসিন, ঠিক আছে। ইমিউনোগ্লোবুলিনের রোল নেই কাদের ক্ষেত্রে? ইন ইমিউন কম্পিটেন্ট। আমি জানি দে ক্যান মাউন্ট আ ইমিউন রেসপন্স, এবার যদি পেশেন্ট ইমিউন কম্পিটেন্ট না হয় তখন আমাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। থার্ড ক্যাটাগরি ইজ এনি সর্ট অফ বাইট এনিওয়ার ইন দ্য বডি যেখানে ডাইরেক্ট স্ক্রিন ব্রিচ করে ব্লিড করেছে, উজিং হয়েছে, সেটা ছোট বাইট হোক বা বড় বাইট হোক, সেখানে আমাকে বোথ ভ্যাকসিন দিতে হবে অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন দিতে হবে ইরেসপেক্টিভ অফ দ্য ইমিউন স্ট্যাটাস। ওয়ান্স দ্য ইনফেকশন স্টার্ট ইউ কান্ট প্রিভেন্ট ইট, ঠিক আছে। ভ্যাকসিন কমনলি যেটা দেওয়া হয় আইদার ডিপ্লয়েড সেল ভ্যাকসিন অর ভেরোসেল কালচার ভ্যাকসিন, ইট ক্যান বি গিভেন বাই ইন্ট্রামাস্কুলার রুট অর ইন্ট্রাডার্মাল রুট, ঠিক আছে। চয়েস ইজ ইয়োর্স, যেভাবে প্রেসক্রাইব করবে, ঠিক আছে। ইমিউনোগ্লোবুলিন দেওয়ার concept is immunoglobulin means antibody, they will bind with the virus and will neutralize the virus. Neutralize মানে কি, কিভাবে নিউট্রালাইজ করে? অ্যান্টিবডিকে যদি ভাইরাসের গায়ে লেগে যায় তাহলে ভাইরাসটা আর পেনিট্রেট করে নার্ভ এন্ডিং এ ঢুকতে পারবে না, দ্যাট ইজ নিউট্রালাইজেশন। মানে আমি স্প্রেডটাকে আটকাচ্ছি। তাহলে স্প্রেড যদি আটকাতে হয় ভাইরাসের লোড কোথায় বেশি? অ্যাট দ্য সাইট অফ দ্য ইনজুরি অর এক্সপোজার, সেই সাইটে আমাকে ম্যাক্সিমাম ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। প্র্যাকটিক্যালি ওই সাইটটাকে আমাকে ইমিউনোগ্লোবুলিন দিয়ে কভার করে দিতে হবে সো দ্যাট অল দ্য ভাইরাসেস আর নিউট্রালাইজড অ্যাট দ্য সাইট অফ এক্সপোজার, ঠিক আছে। অনেক সময় হয় এমন এমন সাইটে এক্সপোজার হয় যে পুরো ইমিউনোগ্লোবুলিনের ডোজটা তুমি অ্যাট দ্য সাইট দিতে পারবে। ফর এক্সাম্পল ভাবা আমার আঙুলে ডগ বাইট হয়েছে, রাউন্ড অ্যাবাউট 15 ml যদি ইমিউনোগ্লোবুলিন থাকে, 15 ml যদি আমি আমার আঙুলে দিই তাহলে কি হবে? আর্টেরিয়াল সার্কুলেশন আটকে যাবে, ওটা দেওয়া সম্ভব হবে না, অতটা স্পেসই নেই। তখন ম্যাক্সিমাম যতটা সম্ভব অ্যাট দ্য সাইট অফ দ্য এক্সপোজার দাও, রেস্ট আইএম দিয়ে দাও। আইএম দিলে কি হবে? ইট উইল গো ইনটু দ্য ব্লাড সার্কুলেশন, এনি ভাইরাস যেটা লিক আউট করে যাচ্ছে সেটাকে নিউট্রালাইজ করা ক্ষমতা। বোঝা গেছে? স্টেশনে যদি তোমাদের কোশ্চেন আসে, আই রিয়েলি ডাউট তোমাদের প্রি এক্সপোজার নিয়ে কোশ্চেন আসবে। কোশ্চেন যদি ম্যাক্সিমাম আসছে তাহলে এরকম আসবে, হোয়াট আর দ্য টাইপস অফ রেবিস প্রোফাইল্যাক্সিস, তাতে তোমাকে বলতে হবে প্রি এক্সপোজার, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস,
তারপরে তোমাকে হয়তো জিজ্ঞেস করা হতে পারে ডেসক্রাইব দ্য পোস্ট এক্সপোজার প্রোফাইলাইসিস। সেটা যদি তোমাকে ডেসক্রাইব করতে বলা তাহলে কি বলতে হবে? ফার্স্ট হচ্ছে হাউ উইল ইউ ক্যাটাগরাইজ দ্য এক্সপোজার, নেক্সট বেসড অন দ্য ক্যাটাগরি হাউ উইল ইউ প্রেসক্রাইব ভ্যাকসিনেশন অ্যান্ড ঠিক আছে। হেপাটাইটিস রিপোর্টের প্যানেল আই থিঙ্ক তোমাদের একবার পড়ানো হয়েছে, তাই তো? সিএসএফ পিকচারও পড়ানো হয়েছে, বেশ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন লাস্ট ক্লাসে একটুখানি ডিসকাস করেছিলাম আই থিঙ্ক। তাহলে ইউটিআই সাসপেক্ট করলে কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? বেসড অন দ্য পেশেন্ট কন্ডিশন আমরা various types of urinary sample for microscopy and culture করতে পারি। It could be a midstream urine culture, it could be a suprapubic aspiration, it could be a nephrostomy sample, it could be a surgical sample for microscopy and culture. If we are suspecting that the infection has spread into the bloodstream, we can also do blood culture for diagnosis of urosepsis. ঠিক আছে? Other than that, in male patient, if we are suspecting prostatitis, we can do a 4-tube test. 4 types of urine: early urine, midstream, late stream, and prostatic secretion after prostatic massage. So these are the various clinical samples in the urinary tract we can test for. Regarding only one type of syndrome that is left, that is the sexually transmitted infections. On the lecture class হয়ে গেলে তারপর একদিন একটা practical class I will discuss what are the common presentation of sexually transmitted infections, how to diagnose them provisionally by clinically examining them, and how to confirm the diagnosis by laboratory diagnostic method, and management of sexually transmitted infection according to the national guidelines, that is the syndromic approach of management. ঠিক আছে? The syndromic approach in case of ST is very important because not in every case scenario you will be able to diagnose specifically the type of infection. There are many limitations. ফিল্ডে গেলে তুমি ল্যাবরেটরি সাপোর্ট পাবে নাই পাবে না। বেসড অন দ্যাট সিন্ড্রোমিক অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো উইল ডিসকাস দ্যাট ইন আ সেপারেট প্র্যাকটিক্যাল ক্লাস। নেক্সট পার্ট অফ দ্য ডিসকাশন আই থিঙ্ক ইজ রিপোর্ট ইন্টারপ্রিটেশন, যেগুলো তোমাদের মোটামুটি পড়ানো হয়ে গেছে। দ্যাট ইজ উইডাল রিপোর্টিং, হেপাটাইটিস প্যানেল টেস্টিং, সিএসএফ ইন মেনিনজাইটিস, ডেঙ্গি সেরোলজি আই থিঙ্ক পড়ানো হয়ে গেছে। AST ইন্টারপ্রিটেশন তোমাদের পড়ানো হয়েছে তো? আরে ব্যাকটেরিয়াল কালচারের যে AST রিপোর্টটা পড়ানো হয়েছে? ওকে, বেশ। ভিডারেল আরপিআর পড়ানো হয়েছে? হয়েছে? আচ্ছা, এই রিপোর্ট ইন্টারপ্রিটেশনে কিন্তু ভিডারেল ইয়েটাও আছে। সিফিলিস পড়ানো হয়েছে তো? syphilis lecture classes. Yes. And finally diagnosis of HIV I think আমি পড়িছি মনে হয়, যতদূর আমার খেয়াল পড়ছে। তো ডায়াগনোসিস অফ HIV তো তোমাদের রিপোর্ট ইন্টারপ্রিটেশনে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? নেক্সট ক্লাসে দেন উইল ডিসকাস অ্যাবাউট 2 parts. One is the sexually transmitted infections and interpretation of an antimicrobial susceptibility report. কালচার রিপোর্ট না, সাসেপ্টেবিলিটি রিপোর্টটা কীভাবে ইন্টারপ্রেট করতে হয়, এই দুটো অ্যাসপেক্ট করে দেবো। ঠিক আছে? আচ্ছা, স্টেশনগুলো তো তোমাদের ডিসকাস করে দিয়েছি। একটা থাকবে তোমাদের স্যাম্পল কালেকশন, নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশনের স্যাম্পল, রিপোর্ট ইন্টারপ্রিটেশন, একটা মাইক্রোস্কোপি স্টেশন থাকবে, আর একটা থাকবে হচ্ছে হসপিটাল ইনফেকশন কন্ট্রোলের স্টেশন। আজকে তোমাদের একটা মানে প্রবাবল কোশ্চেন একটা আউটলাইন বলছে। ঠিক আছে? End of the day question paper will be set by the examiners. যেটা প্যাটার্ন আউটলাইন সেটা আমি বলছি। তোমাদের একটা স্টেশনে থাকবে, যেমন ধরো কোশ্চেনটা এরকম আছে, অবজার্ভ দ্য গিভেন স্লাইড উইথ দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড রিপোর্ট দ্য ফাইন্ডিংস, দ্যাট ইজ মাইক্রোস্কোপি স্টেশন। এবার এর মধ্যে কমনলি জেনারেলি দেওয়া থাকতে পারে, ধরো একটা ম্যালেরিয়াল প্যারাসাইট, মানে পেরিফেরাল ব্লাড স্মিয়ার ফোকাস করে রাখা আছে, ম্যালেরিয়াল প্যারাসাইট আছে, তো তোমাকে অবজার্ভ করে দেখে বলতে হবে এটা কী। ঠিক আছে? এবং এটা কি মানে শুধু লিখে চলে প্লাজমোডিয়াম সেটা লিখতে তো হবে না, কারণ দিস ইজ আ ক্লিনিক্যাল স্যাম্পল।
মানে একটা পেশেন্টের পেরিফেরাল ব্লাড স্মিয়ারে যদি তুমি প্লাজমোডিয়াম পাও, তার মানেটা কি দাঁড়াচ্ছে? ইউ আর কনফার্মিং ম্যালেরিয়া, সেটা লিখতে হবে তো, তবে থেকে তুমি টেবিলে বলতে পারবে যে এটা একটা দিস ইজ আ পেরিফেরাল ব্লাড স্মিয়ার ইন হুইচ আই হ্যাভ অবজার্ভড প্লাজমোডিয়াম ইদার ভাইভ্যাক্স অর ফালসিপেরাম। যদি স্টেজ বলতে পারো ইভেন বেটার, মানে গ্যামাটোসাইটিক স্টেজ না রিং স্টেজ না ট্রোপোজাইট স্টেজ, and hence based on that I can say that this patient is suffering from malaria, probably due to either vivax or falciparum. Next, ফাঙ্গাসে তোমাদের থাকতে পারে, একটা ক্যান্ডিডা থাকতে পারে, একটা অ্যাসপারজিলাস থাকতে পারে, ঠিক আছে? এবার ওটা যদি প্রিপেয়ার্ড স্লাইড থাকে তাহলে তোমাদের একটা কোশ্চেন জুড়ে দেওয়া হবে, একটা পেশেন্টের অমুক জায়গা থেকে কালচার করা হয়েছে, এইটি পাওয়া গেছে, ঠিক আছে? ধরুন যদি আমি বলি এটা স্পুটাম পাওয়া গেছে, মাইক্রোস্কোপিতে এটা দেয় একটা অ্যাসপারজিলাসের গ্রোথ দেখতে পাচ্ছি, তো দিস কুড বি পালমোনারি অ্যাসপারজিলোসিস, ঠিক আছে? এএফবি তো আই থিঙ্ক লাস্ট সেমিস্টারে হয়েছে। গ্রেডিং ইজ ইম্পর্টেন্ট, হোয়াই সেটা আমি বললাম একটুখানি আগে। এছাড়া বাকি স্পেসিফিক কিছু ব্যাকটেরিয়া দেওয়া যেতে পারে, যেমন ধরো ডিপ্লোকক্কাস, স্টেপনিমোনি, একটা টিপিক্যাল প্যাটার্নে যে দিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে? বা স্ট্যাফাইলোকক্কাস দেওয়া হলো ইন ক্লাস্টার্স, তার সঙ্গে একটা কোশ্চেন দেওয়া হলো একটা পেশেন্ট এসছে অ্যাবসেস নিয়ে, অ্যাবসেস ড্রেন করা হয়েছে, কালচার এইটি পাওয়া গেছে, you can say most probably the abscess is caused by staphylococcus. বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে থেকে একটা স্টেশন থাকতে হবে, লাস্ট সেমিস্টারে তোমাদের ছিল, সেরকম যে কোনো একটা জিনিস দেওয়া থাকতে পারে, সেটা নিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? রিগার্ডিং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা কথা বারবার বলছি, many people will have their many opinions, but there is specific guidelines that is written in the book. You will have to follow what is written in the book. Guidelines এ যেটা আছে ফলো করতে হবে। পরীক্ষার সময় examiner is always right. If the examiner contradicts your answer, accept it gracefully and move on. Don't try to argue. পরীক্ষা তোমাদের টার্গেট হচ্ছে পরীক্ষা পাস করা, আর্গু করা না, ঠিক আছে? লাইফে যখন প্র্যাকটিস করবে অলওয়েজ স্টিক টু দ্য গাইডলাইন্স। এবার গাইডলাইন্স গেটস আপডেটেড, গেটস চেঞ্জড, যখন আপডেটেড হবে পুরোনো গাইডলাইন্স বেকার হয়ে যাবে, নতুন গাইডলাইন্স আবার পড়তে হবে। দিস ইজ আ লাইফ টাইম প্রসেস, ডোন্ট ট্রাই টু ফাইট ইট। এই 2016 গাইডলাইন্স এইটা ছিল, এখন এইটা হয়েছে, করে লাভ নেই, যখন যেটা চেঞ্জ হয়েছে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট, একটা টেবিল থাকতে পারে ইনফেকশন কন্ট্রোল থেকে, হ্যান্ড হাইজিন। আইদার তোমাকে বলা হতে পারে যে রাইট দ্য স্টেপস অফ হ্যান্ড হাইজিন, মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন, অথবা সামটাইম দ্য এক্সামিনার ইভেন মে আস্ক ইউ টু ডেমনস্ট্রেট দ্য স্টেপস অফ হ্যান্ড হাইজিন। হয়তো লিখতে বললো না, বলো তুমি দেখাও, দ্যাট ক্যান বি দে, ঠিক আছে? বা ইনফেকশন কন্ট্রোলের ইয়ে থেকে, এই যে কালকে আমি বলছিলাম যে যেমন সেন্ট্রাল লাইনের জন্য ইনসারশন বান্ডেল, মেনটেনেন্স বান্ডেল, সেগুলো নিয়ে জিজ্ঞেস করতো, হোয়াট আর দ্য প্রসেস দ্যাট ইউ শুড ফলো। এই যে অ্যাসেপসিস করি, অ্যাসেপসিসের কী কী ফলো হয়, যেমন তোমাকে বলতে পারে ব্লাড কালচার নেওয়ার সময় তুমি যে ব্লাড নেবে কী কী অ্যাসেপসিসের স্টেপস ফলো করবে, সেটা প্রথম থেকে তোমাকে বলতে হবে, ঠিক আছে? স্টেরাইল গ্লাভস পরে প্যালপেট করলে হবে না, আগে প্যালপেট করে তারপর স্টেরাইল গ্লাভস, ঠিক আছে? দিস ক্যান বি আস্কড। দেন লাইক ইন দিস কোয়েশ্চেন একটা উইডালের রিপোর্ট দেওয়া হয়েছে, কোশ্চেন করা হতে পারে যে এটা ইন্টারপ্রেট কী করে করবে। উইডালে যদি রিপোর্ট দেওয়া থাকে, যদি একটা সিঙ্গেল রিপোর্ট দেওয়া থাকে, যাই থাকুক ইন্টারপ্রেট করবে, তলায় একটা জিনিস লিখে দেবে, দিস হ্যাজ টু বি কনফার্ম বাই রিপোর্ট টেস্টিং অ্যাট লিস্ট আফটার 7 days। একটা সিঙ্গেল রিপোর্টে কোনো ভ্যালু নেই, বারবার বলছি, টাইটার যাই থাক, নেগেটিভ থাক, পজিটিভ থাক, যাই থাক, সেটা লিখবে, ইন্টারপ্রেট করবে, তলায় কি লিখবে, দিস রিপোর্ট হ্যাজ টু বি concluded after testing, after 7 days, repeat testing should be done and the report should be confirmed with this report. either তুমি ইনক্রিজ দেখছো বা ডিক্রিজ দেখছো, তাহলে পরেরটা যদি তোমার কাছে না থাকে তুমি কি বলবে? তোমার অ্যাডভাইস থাকবে আমি 1 সপ্তাহ পরে আবার টেস্ট করবো, সেটা লিখতে হবে, না হলে পরীক্ষার সময় এক্সামিনে জিজ্ঞেস করবে, আচ্ছা তাহলে তুমি একটা রিপোর্ট দেখে বলে দিলে, বুঝতে পেরেছো? বেশ, স্পেসিমেন থাকতে পারে, যেগুলো তোমার ওই ফর্মালিনে দেখেছো আই থিঙ্ক, প্যারাসাইটোলজি, কমনলি যে কমন অর্গানগুলো থাকে, অ্যাসকারিস, এন্টেরোবিয়াস, এগুলো থাকতে পারে।
তো যেগুলো ডিপার্টমেন্টে থাকবে সেগুলোই দেওয়া হবে, তার বাইরে তো আর দেওয়া হবে না। এটাও লজিক্যাল, এটা বলার দরকার পড়ে না। আই থিঙ্ক you are intelligent enough to understand these sort of things. Next, sample collection তোমাদের ডেমনস্ট্রেট করতে বলতে পারে। যেমন ধরো থ্রোট সোয়াব, ফ্যারেঞ্জাইটিস এর কোশ্চেন, ইদার আমি তোমাকে বলতে পারি রাইট দ্য স্টেপস অফ কালেকশন অফ থ্রোট সোয়াব, অথবা আমি তোমাকে বলতে পারি ডেমনস্ট্রেট দ্য কালেকশন অফ থ্রোট সোয়াব। এবার যখনই স্যাম্পল কালেকশন আসবে না, তোমরা স্টেপস লিখছো, ডেমনস্ট্রেট করছো, সবই ভালো। ওইটা করার আগে একটা লিস্ট লিখবে, দ্য থিংস ইউ রিকোয়ার ফর কালেকশন অফ দ্য স্যাম্পল। এইটা তোমরা ওভারলুক করে চলে যাবে। ধরো থ্রোট সোয়াব যদি কালেক্ট করতে হয়, তোমার কি কি লাগবে? সোয়াব লাগবে, আর একটা লাইট সোর্স লাগবে, আর টাং ডিপ্রেশন। তো ফার্স্টে তার সঙ্গে আরেকটা কি লাগবে? সোয়াবটা নেবে, সোয়াবটা একটা কন্টেনারে পাঠাতে হবে, আর লেবেল লাগবে, পেশেন্টের নাম ধামগুলো তো লেবেল করতে হবে। তো যখন যদি কোশ্চেন দেওয়া হয় যে রাইট দ্য স্টেপস অফ কালেকশন অফ থ্রোট সোয়াব, ফার্স্টে আগে একটা লিস্ট করবে কি কি চাই তোমার, তারপরে স্টেপ বাই স্টেপ দিবে। আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দিলাম অ্যাজ এ থ্রোট সোয়াব। যদি ব্লাড কালচারের স্টেপ দেওয়া হয়, তাহলে তোমার কি কি লাগবে? একদম প্রথম থেকে ভাবো। প্রথম লাগবে একটা টুনিকেট, তারপরে তোমার অ্যালকোহল লাগবে, ক্লোরহেক্সিডিন আর পভিডোনাইডিন লাগবে, স্টেরাইল গ্লাভস লাগবে, সিরিঞ্জ লাগবে, ব্লাড কালচার বটল লাগবে, লেবেলিং পেন লাগবে, কটন লাগবে ব্লাড নেওয়ার পরে তারপরে। ঠিক আছে? তো যখনই লিখবে আগে মেক এ লিস্ট অফ দ্য থিংস ইউ রিকোয়ার, তারপরে লিখবে, তাহলে দেখবে ভুল মানতিটা কম হবে এবং এক্সামিনারও অ্যাপ্রিসিয়েট করবে। কেননা তুমি যখনই কোনো পেশেন্টের স্যাম্পল নিতে যাচ্ছ, তুমি তো নিতে গিয়ে ও আচ্ছা এটা লাগবে এটা লাগবে অমনি করবে, আগে জিনিসগুলো নিয়ে তারপর তুমি জানো। এরপরে লাস্ট পার্ট তোমাদের প্র্যাকটিক্যালে যেটা থাকবে, একটা ব্যাকটেরিওলজিক্যালি তোমাদের করতে হবে। ব্যাকটেরিওলজিতে যেরকম কোশ্চেন আসে, আই থিঙ্ক ইউ আর অলরেডি একটা ক্লিনিক্যাল কোশ্চেন দেওয়া থাকবে, তারপর বলবো অমুক স্পেসিমেনে এই অর্গানিজমের গ্রোথ এসছে, নাও গ্রামস্টেন করো, আইডেন্টিফাই করো, অ্যান্ড দেন তারপর ভাইবার যাকে এমন কোশ্চেন হবে, এটা একটা টেবিল থাকবে। ঠিক আছে? অ্যান্ড সামটাইমস অ্যাসিড ফাস্ট ট্রেনিং, দ্যাট ইজ জেডেন ট্রেনিং তোমাদের করতে বলা হতে পারে। ঠিক আছে?